রোজ শনিবার শুরু হতে যাচ্ছে বাংলা নিউজ টিভি। আমি শিউলি মিজান, বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বাংলা নিউজ টিভির থেকে আমি কুদ্দুস খান বলছি। গত 29শে মে কনসুলেটে বাংলাদেশের অ্যাম্বাসেডর আকরামুল কাদের এসেছিলেন। তিনি স্থানীয় বাঙালিদের সহিত মত বিনিময় করেন। সেখানে কয়েকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন তিনি দিয়েছেন। প্রথম ইনফরমেশনটি হচ্ছে, পাসপোর্ট করতে এখন আর বাংলাদেশে পাসপোর্ট পাঠাতে হবে না। উনি বলেছেন নিউ ইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেস থেকে এখন ওরা পাসপোর্ট ইস্যু করবে। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয় উনি আলোচনা করেছেন সেটা হলো বাঙালিদের বাংলাদেশের নাগরিকত্বের প্রশ্ন নিয়ে আলাপ করেছেন। বাঙালিরা যারা আমেরিকায় বসবাস করেছেন, আমেরিকান সিটি হয়েছেন, তাদের দ্বৈত নাগরিকত্ব দেওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু তিনি বলেন যে আমেরিকান যুক্তরাষ্ট্রে দুই দেশের নাগরিকত্ব গ্রহণ করার আইন নাই, অতএব আইনগত জটিলতা থেকেই যাচ্ছে। জনাব অ্যাম্বাসেডর বলেন যে তারা একটা আমেরিকান সরকারের সাথে কথা বলে তারা একটা বিধি ব্যবস্থা করবে। তিনি আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন যে বাংলাদেশ গত বছর অর্থাৎ 2010 সালে $4 বিলিয়ন কাপড় এক্সপোর্ট করেছেন। এটা খুবই বড় অঙ্কের বলে তিনি মনে করেন। কিন্তু এই কাপড়গুলোর মধ্যে আমেরিকানরা ট্যাক্স বসিয়েছেন। অন্যান্য দেশের মতো তিনি ট্যাক্স মকুব করার জন্য বাঙালিদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন যে এখানে যারা বাঙালি ভোটার আছেন তারা তাদের স্ব কংগ্রেসম্যান ও সিনেটরদের কাছে ট্যাক্স মকুব করার জন্য চাপ দিলে জিনিসটি সহজতর হবে। তিনি মনে করেন ভোটার খুব ইম্পর্টেন্ট এখানে, কাজেই ভোটার ব্লক করে তাদের উচিত বিভিন্ন কংগ্রেস ও সিনেটরের কাছে যাওয়া, যাতে করে বাংলাদেশ ট্যাক্স মকুব পেতে পারে। গত 28 ও 29শে মে বৈশাখী মেলা স্যাটারডে অনুষ্ঠিত হয়। বৈশাখী মেলার প্রথম দিনে লোক সমাগম আগের তুলনায় অনেক বেশি ছিল। দ্বিতীয় দিনে বৈশাখী মেলাটি উৎসব মুখর মনে হয়েছে। অনেক পিঠার দোকান এসেছিল, অনেক কাপড়ের দোকানে বিভিন্ন দোকান এসেছিল। বাইরে থেকে প্রচুর জনগণ এসেছিল। বাইরে বলতে আমি অন্য স্টেট বলছি। এটাকে একটা বাঙালি উৎসবের দিন হিসাবে নিয়েছে এবং বাংলাদেশের মিলন কেন্দ্র হিসাবে পরিগণিত হয়েছে বলে মনে হয়েছে। বরাবরের মতো নেতৃত্বে ছিলেন আবুল ইব্রাহিম। আপনারা জানেন বৈশাখী মেলার কোনো কমিটি নাই। আবুল ইব্রাহিম ও তার বন্ধুরা এটি নেতৃত্ব দিয়েছেন। এবার বৈশাখী মেলার চেয়ারম্যান ছিলেন কালীপ্রদেব চৌধুরী। প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেন এটিএনের মালিক ডক্টর মাহফুজ রহমান। জনাব রহমান প্রায় প্রতি বছরই বৈশাখী মেলাকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে আসেন। 4 জুন রুবাইয়া হাবিব ও নাসিমউদ্দিনের প্রথম বিবাহবার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি হয়েছে লস অ্যাঞ্জেলেসের রিভারসাইড রোড এবং লস ফেলিসের কোনায় ফ্রেন্ডশিপ অডিটোরিয়ামে। বেশ বড় অনুষ্ঠান হয়েছে, প্রায় 350 জন লোকের মতো অতিথির আগমন হয়েছে এবং পরিবেশটা বেশ উৎসবমুখর ছিল এবং মনে হয়েছে একটি নতুন বিবাহ অনুষ্ঠান। অত্যন্ত সুন্দরভাবে হলটিকে সাজানো হয়েছিল এবং লস অ্যাঞ্জেলেসের প্রায় সকলেই, অন্য ব্যক্তি যারা আছেন প্রায় সকলে এখানে উপস্থিত ছিলেন এবং জনাব হাবিবের বন্ধুবান্ধব বেশি ছিল। হাবিব রুবাইয়ার পিতা এবং হাবিবের স্ত্রী আমাদের ভাবি, তিনি স্বদেশে কুক হিসেবে কাজ করেন। কাজেই তিনি সকলের পরিচিত জন। কাজেই জনাব হাবিব ও মিসেস হাবিবের লোকজনই বেশি পরিলক্ষিত হয়েছে, বেশি পরিমাণ এসেছে বলে দেখা গিয়েছে। তারা খুব অতিথিপরায়ণ ছিলেন। প্রায় প্রতিটি অতিথির কাছে যেয়ে তাদের খোঁজখবর করেছেন। অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর হয়েছে। লস অ্যাঞ্জেলেসের গণ্যমান্যদের মধ্যে প্রায় সকলেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলা নিউজ টিভির পক্ষ থেকে আমি স্নেহাশিস প্রিয় বড়ুয়া আপনাদেরকে জানাই স্বাগত আজকের অনুষ্ঠানে। 28শে মে 2011 ইংরেজি লং বিচ, ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ আমেরিকান তথা বিশ্ব শান্তিকামী মানুষের পক্ষে আমেরিকার বোধিবিহার প্রাঙ্গণে আন্তর্জাতিকভাবে মহতী বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মান্যবর এইচ.ই. আকরামুল কাদের এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বুদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ওয়ার্ল্ড ফেলোশিপ অব বুদ্ধিস্টের সহসভাপতি মাননীয় শুদ্ধানন্দ মহাথেরো। ৩৬ জন বুদ্ধ সংঘের সদস্যসহ প্রায় ২৫০-এরও অধিক মানুষের উপস্থিতিতে বোধিবৃক্ষরোপণ, বিশ্বশান্তি প্রার্থনা ও সূত্রাদি পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাননীয় শুদ্ধানন্দ মহাতেরো এবং মান্যবর এইচ.ই. আকরামুল কাদের ধর্ম নিয়ে বিশেষ বক্তব্য রাখেন। মধ্যভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যবনিকার রেখা টানা হয়। উল্লেখ্য, বাংলাদেশ, আমেরিকান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, কোরিয়া, কাম্বোডিয়ান, থাইল্যান্ড, জাপান সহ বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মের অনুসারীরা উপস্থিত ছিলেন। মানিক, রয়্যাল লিগ্যাল গ্রুপের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। রয়্যাল লিগ্যাল গ্রুপ অত্যন্ত অভিজ্ঞ আইনজীবীর দ্বারা পরিচালিত একটি পূর্ণ ল ফার্ম। আপনাদের সব ধরনের আইনি সহযোগিতার জন্য আজই যোগাযোগ করুন। I'm an attorney for Roy Legal Group. আমার নাম রাজ রয়, আমি বাঙালি। আমার ফার্মের নাম রয় লিগ্যাল গ্রুপ। এই দুই পক্ষকে যদি আমেরিকা সামরিক অর্থনৈতিক সাহায্য দেওয়া বন্ধ করে দিয়ে বলে, আমি লস অ্যাঞ্জেলেস টাইমসে এরকম একটা কলাম পড়েছিলাম, বলেছে যে আমরা যে ইসরায়েলকে বছরে বিনা কারণে
এই 3 থেকে 5 বিলিয়ন ডলার করে দিচ্ছি, সামরিক সাহায্য দিচ্ছি, এগুলো যদি আমরা বন্ধ করে তাদের শক্তভাবে বলি যে না, তোমাদেরকে একগুঁয়েমি ছেড়ে সমঝোতার পথে আসতে হবে, তাহলে অবশ্যই সেখানে শান্তি অর্জন করা সম্ভব। এবং এই এটা হচ্ছে একটা মেল্টিং পয়েন্ট, ইসরায়েল ফিলিস্তিনি জায়গাটা হচ্ছে একটা মেল্টিং পয়েন্ট, এবং এই পয়েন্টের উপর ভিত্তি করে স্রেফ উগ্রবাদিতা থেকে, সেটা কমিউনিস্ট হোক বা উগ্র ইসলামিস্ট হোক, তারা কিন্তু এই ব্যাপারটাকে পুঁজি করে নিজেদের কাছে মতামত নিয়ে যেতে যাচ্ছে, জনমতটা নিজের পক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং আমেরিকা তার নিজের ভালোর জন্যই, তার নিজের স্বার্থের জন্যই তার উচিত হবে যে এই ইস্যুটা এতদিন ঝুলিয়ে না রেখে তাড়াতাড়ি সমস্যা সমাধান করে। এখানে দেখছি আপনি একটু কন্ট্রাডিকশন, সেটা হলো কি, আমেরিকাকে দাদাগিরি করতে বলেন, আমি সম্পূর্ণভাবে আমেরিকার মাতবাড়ি করা বন্ধ করতে বলবো। সেটা হলো কি যে আপনি বলতেছেন আমেরিকা ভালোভাবে দুজন মিটিয়ে দিক ঘটনাটা। আমি বলছি যে তারা যে অর্থনৈতিক সামরিক সাহায্য দিচ্ছে সেটা বন্ধ করলে তারা বাধ্য হবে শান্তি আলোচনা। ডাউট বাধ্য হবে কিনা, যা হোক, সেটা হয়তো বন্ধ করা, বাইরের টাকা পয়সা না দেওয়াই দরকার, ইনক্লুডিং পাকিস্তান, ইসরায়েল এবং ইজিপ্ট। কারণ হচ্ছে যে আমাদের টাকা ধার করে অন্যকে দেওয়াতে আমাদের অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে হচ্ছে। কারণ বন্ড বিক্রি করে চাইনিজরা বন্ড কিনে, চাইনিজের টাকা আমরা বিভিন্ন জায়গায় ধার দিচ্ছি, পোদ্দারি করছি। কাজে পোদ্দারি সেটা কমাইলে ক্ষতি না, আমার মনে হয় না। আমি রাজি আছি। আমেরিকার বৈদেশিক নীতিতে কিছু প্রবলেম আছে, ওই আবারও একই কথা, স্টেবল রাখতে যায় ডিক্টেটরদের সমর্থন দিয়ে আমেরিকা তার নিজের ভুল করে ইমেজটা নষ্ট করছে বিশ্বব্যাপী। সেই ইমেজটাকে আজ জাগাতে হলে আমেরিকার জনগণের সাথে থাকতে হবে। হ্যাঁ, আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বদেশের কথায় আসি। বাংলাদেশে এখন এই মুহূর্তে কোনো সংবিধান চলছে না, এই মুহূর্তে কোনো সংবিধানই চলছে না। কারণ হাইকোর্টের শেষ রায়ে বা সুপ্রিম কোর্টের শেষ রায়ে পঞ্চম সংশোধনী বাতিল করে এতদিন যে ব্যবস্থায় দেশ চলছিল, এমনকি বর্তমান আওয়ামী লীগ সরকার যে ব্যবস্থা, যে সংবিধানের উপর ভিত্তি করে নির্বাচিত হয়েছেন, সেটিও অবলুপ্ত ঘোষণা করা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে এই সরকারও সেই হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই সরকারও তাহলে অবৈধ হয়ে গেল। অর্থাৎ বেশি অতিরিক্ত করতে গিয়ে আওয়ামী লীগ ৭২-এর সংবিধান ফিরিয়ে আনতে গিয়ে তারা নিজেদের অবৈধ। আমার কমেন্ট হচ্ছে যে যদি সভ্যভদ্র হয় সে দেশে কনস্টিটিউশন লাগেও না। ইংল্যান্ডে কনস্টিটিউশন নাই ইংল্যান্ডের জন্মের পরের থেকে। তাদের একটা নীতি কারণ আছে, একজন ইলেকশন করবেন, সে জয়ী হইলে অন্যজন সমর্থন দেবেন। বিরোধী দল নেত্রীকে মোরাললেস প্রাইম মিনিস্টার সমান মর্যাদা দেওয়া হয়, ফ্ল্যাগ দেওয়া হয়, সব কিছু দেওয়া হয়, সব ফ্যাসিলিটি। কাজে সেই দেশ চলছে। কাজে গণতন্ত্র, কনস্টিটিউশন আমাদের দেশে নাই যখন ছিল তখনই কে ফলো করছে? না জিয়াউর রহমান ফলো করছে, না এরশাদ ফলো করছে, না হাসিনা, নাই। কাজে আমাদের যেটা করতে হবে সেটা হলে কনস্টিটিউশন যেটুকু আছে ওইটুকুকে নিয়েই, আপনারা হাসিনা সরকার মনে হয় একটু বাড়াবাড়ি করেছেন, আপনারা বেশি বাড়াবাড়ি না করে আবার একটা ইলেকশন দিয়ে দেন। ইলেকশন দিয়ে যে নির্বাচিত হয়, অথবা কনস্টিটিউশন করতে গেলে আমি সুস্পষ্টভাবে বলবো আপনাদের জনগণের ম্যান্ডেট নিতে হবে। ম্যান্ডেটটা হলো কি, আপনারা বিরোধী দলের সাথে বসে একমত হন, একটা কনস্টিটিউশন, এই আমাদের রূপরেখা হবে কনস্টিটিউশন। ৭২ কনস্টিটিউশন রাখেন, ৭৩ রাখেন, বা 2011 রাখেন। আর জগা খিচুড়িটা এরকম হয়েছে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা হয়তো শেষ করি। কাজে একত্র বিরোধীদের সাথে মিশে আপনারা একমত হয়ে একটা ড্রাফট খসড়া করেন, এটাকে রাখবেন না, কতটুকু বাদ দেবেন, কতটুকু রাখবেন, দিয়ে কনস্টিটিউশনে দিতে হবে, কেমনি দিয়ে আবার ইলেকশন দিতে হবে, তা নাহলে বৈধ হবে না সরকার। কনস্টিটিউশন দেওয়ার সাথে সাথে গভর্নমেন্ট অকেজ হয়ে যাবে। ইলেকশন করে যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্ট ওই কনস্টিটিউশন অনুযায়ী গভর্নমেন্ট হলো। হাসিনা সরকার অ্যাপারেন্টলি মনে হয় নিজের ফাঁদে বসছেন, কারণ আপনার একটা কনস্টিটিউশন মেনেই তো ইলেকশন করে আসছেন, সেটাকে বাতিল করলে তো আপনি থাকেন না। সিম্পল সেটাই আর কি। সবাই এটা নিয়ে একটা বেশ হাস্যরস তৈরি হয়েছে। এবং দর্শক মণ্ডলী, আজকে এই মুহূর্তে আমরা যে স্টুডিও থেকে আপনাদের সাথে কথা বলছি, সেই দিনটি বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক দিন। দিনটি হচ্ছে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। 1974 সালে এই দিনে মৌলানা ভাসানীর নেতৃত্বে বাংলাদেশের জন্য মরণফাঁদ ফারাক্কাবাদের বিরুদ্ধে ভারতের দিকে লং মার্চ আহ্বান করেছিলেন মৌলানা ভাসানী। লক্ষাধিক লোকের আগমন সেখানে ঘটেছিল। দুদেশের সম্পর্ক বিপর্যয়ের আশঙ্কায় তৎকালীন মুজিব সরকার তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে নিবৃত্ত করেছিলেন। ফারাক্কা বাঁধ যে চালু হয়েছিল, যার কারণে আমাদের প্রমত্ত পদ্মা আজকে একটা শীর্ণ খালে পরিণত হয়েছে। গত 37 বছরে ভারতের টালবাহানার কারণে এই বাঁধের কারণে যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, এই পরবর্তী কথার মাধ্যমে আমি আগে থেকে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আমি
সিলেট অঞ্চলের অনেক লোকের সাথে আমি আলাপ করেছি, তারা কিন্তু নিজের ভূমি সিলেট নিয়ে তারা গর্বিত, আমরাও গর্বিত বাংলাদেশি হিসেবে। এই যে টিপাইমুখ বাঁধ যেটা হচ্ছে তার কারণে বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবেই, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সিলেট অঞ্চলের লোক। আমরা এ পর্যন্ত কিন্তু দেখলাম না যে ঐক্যবদ্ধভাবে অন্তত সিলেটবাসী প্রবাসে যাদের একটা শক্ত প্রেজেন্স আছে, আমেরিকা বলুন বা যে কোনো দেশে বলুন, তারা কিন্তু শক্ত হয়ে এগিয়ে আসছেন না, তারা প্রতিবাদ করছেন না, বাংলাদেশ হাই কমিশনের সামনেও নয়, কিংবা ভারতীয় হাই কমিশন। জানিয়ে আজকের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা অনুষ্ঠান শুরু করছি। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। তো আজকে আলোচনা করব আমরা হায়ার এডুকেশন অ্যান্ড স্কলারশিপ অপরচুনিটি। এখানে আবারও আমরা ডক্টর রফিক ভূঁইয়ার সঙ্গে কথা বলছি। আমরা ওনার বাসায় এসেছি এবং ওনার উঠানে তো ডক্টর রফিক, আপনাকে ধন্যবাদ আপনার সময় এবং আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমে যে প্রশ্নটা আমি করব সেটা হচ্ছে যে এখানে যারা পড়াশোনা করবে তারা কি সব ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ পাওয়া যায়, এরকম কোনো ব্যবস্থা আছে নাকি? স্কলারশিপটা আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিরই একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ অ্যাডমিশন প্রসেস। প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের যে ফান্ডিংটা ওরা পায়, এটা এদের প্রাইভেট সোর্স অথবা পাবলিক সেক্টর গভর্নমেন্টের থেকে যেটি পায় আর কি, ওটার একটা অংশ প্রত্যেকটা ইউনিভার্সিটি স্পেন্ড করে টুয়ার্ডস স্কলারশিপ। দে ওয়ান্ট টু রিক্রুট সাম গুড স্টুডেন্ট, হাই কোয়ালিটি স্টুডেন্টস। সো টু অ্যান্সার ইয়ার কোয়েশ্চন, আপনার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই আপনি কোনো না কোনো রকমের একটা স্কলারশিপ দেখবেনই। তবে স্কলারশিপগুলি অনেক দেওয়া হয় একটা কম্পিটিটিভ বেসিস। ধরেন ওদের কাছে 5টা স্কলারশিপ আছে, এখন 5টা স্কলারশিপের জন্য নেশন ওয়াইড, ইন্টারন্যাশনাল ওয়াইড ধরেন যতগুলি অ্যাপ্লিকেশনই আসে, ওরা তখন ওই অ্যাপ্লিকেশনগুলি সর্ট আউট করে বেস্ট 5 ক্যান্ডিডেটকে ওরা এটা অফার করবে। সো তবে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনার কস্ট ইফেক্টিভ স্কলারশিপটা ইজ বেটার দেন স্কলারশিপ অপরচুনিটি ফ্রম দি প্রাইভেট ইউনিভার্সিটি। কস্ট ইফেক্টিভ স্কলারশিপ what I mean in a sense যে ধরেন আপনি যদি ইউসি সিস্টেমে পড়ালেখা করতে চান, তাহলে হয়তো রাফলি আপনার প্রতি বছর 25,000 থেকে ম্যাক্সিমাম $30,000 টিউশন লাগবে। ওয়ারেজ আপনি যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে যান, ধরেন ইউএসসি, ইউনিভার্সিটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া বা হার্ভার্ড, ওরকম নাম, ওদের ওখানে হয়তো আপনার খরচটা চলে যাবে 35 থেকে 40,000 পার ইয়ার টিউশন ফি। তো এখন ধরেন আপনি যদি 10,000 টাকা স্কলারশিপ পান, 10,000 টাকা at UC system gives you more money than $10,000 in USC. So in that sense I meant that স্কলারশিপটা যদি একটা স্টেট ইউনিভার্সিটি সিস্টেমে পাওয়া যায়, তাহলে ওই স্কলারশিপটা saves you a lot of money in terms of tuition expenses. আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে তাহলে কি হাফ স্কলারশিপ বলে কিছু আছে দেশে? জি, স্কলারশিপটা দেওয়া হয় again depending on the budget of the university and at the same time depending on the quality of the student. এখন ধরেন ওরা অনেক স্টুডেন্ট আছে যারা নাকি ফুল স্কলারশিপে পেয়ে যাবে, they don't even have to pay a single penny. Only expenses they will have from their pocket is probably their food and travel expenses. Taদের tuition, lodging, everything could be covered by the scholarship. That's what I mean by a full scholarship. এরকম opportunities আছে। The half scholarship would be something like they pay maybe your half of your tuition or 2/3 of your tuition, something like this, and the rest has to come from your own pocket. আচ্ছা, তো বুঝতে পারলাম। আচ্ছা, স্কলারশিপ কি এরকম হয় যে মেয়ে মানুষদের জন্য একটা বিশেষ সুবিধা আছে, বা এথনিক গ্রুপের জন্য একটা বিশেষ সুবিধা আছে, বা মিউজিক গেলে এক ধরনের সুবিধা, বা স্পোর্টসে গেলে আরেক ধরনের সুবিধা, এই ধরনের সুবিধা বেসিসে কি স্কলারশিপ কি পার্থক্য আছে ইউএসএতে? জি, লেট মি অ্যাড্রেস ওয়ান এট এ টাইম। যেমন ধরেন জেনারেল যতগুলো স্কলারশিপ একটা ইউনিভার্সিটি অফার করে, ওই স্কলারশিপগুলি প্রথমে প্রায়োরিটি দেওয়া হয় ওই স্টেটের রেসিডেন্ট যারা
সেসব ছেলে মেয়েদেরকে। দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড থিং উড বি, সেকেন্ড প্রায়োরিটি উইল গো টুয়ার্ডস দ্য ইউএস ন্যাশনালস, ধরেন এখানকার পার্মানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেন, তারা স্টুডেন্টস আর আদার ক্যাটাগরিজ। একইভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবার কতগুলি স্পেশাল ক্যাটাগরি স্কলারশিপ থাকে, যেমন উইমেন, হায়ার এডুকেশনে ওদেরকে প্রমোট করার জন্য স্পেশালি ফর উইমেন কতগুলি স্কলারশিপ অ্যাভেলেবল। এটা যেমন ধরেন কেউ যদি আমেরিকান ন্যাশনাল হয় তাহলে তারা স্পেসিফিক্যালি ওই স্কলারশিপগুলোর জন্য অ্যাপ্লিকেশন। জন্মভূমি